আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি মহান আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আরও একটা নতুন ক্লাসে হাজির হয়ে গেলাম। আজকে এটি তোমাদের 20তম ক্লাস। ভাবতে পারো, এক 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 করে দেখতে দেখতে তোমাদের 20টা ক্লাস হয়ে গেল, আর রয়েছে মাত্র 4টা ক্লাস। ঠিক এই 24টা ক্লাস শেষ হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে একটা নতুন কিছু যুক্ত হচ্ছে। অর্থাৎ কেউ যদি মনে করে ইংরেজির জন্য আর কোথাও যাব না, শুধুমাত্র স্যারের এই ক্লাসগুলোর ডিরেকশনগুলো ফলো করব, তাহলে ইনশাআল্লাহ আমি তোমাকে শতভাগ নিশ্চিত করতে পারি এনটিআরসিএ প্রাইমারি 10ম থেকে 20তম গ্রেডের আর কিছুই লাগবে না। এরপর শুধু দরকার প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। কিন্তু তারপরেও আমাদের একটা কমন টেন্ডেন্সি আছে, সেটা হলো যা কিছু ফ্রি তা তো আমরা খুব বেশি আমলে নিই না, আর যার কারণে খুব বেশি লাভবান হই না। উদাহরণস্বরূপ বলি যে তোমরা যতজন লাইভে আছো, এটাই যদি পেইড ব্যাচ হতো, অনেক বেশি তোমরা যুক্ত হতে, অনেক বেশি সিরিয়াসনেস তোমাদের কাজ করতো। কিন্তু বুকে হাত দিয়ে বলো তো, আমাদের এই আয়োজনে আমরা যে শ্রম দিচ্ছি বা তোমাদেরকে যেটা ফ্রিতে দিচ্ছি, তোমাদের মনে হয় যে এখানে আমাদের ন্যূনতম অবহেলা রয়েছে, যে না, এটা ফ্রি কোর্স, এত ভালো কিছু দেওয়া যাবে না, পরে ভালো কিছু দেব? সো এই জিনিসটা যারা বোধ করছো, তারা আশা করি এই আয়োজনটার মূল রসটা নিতে পারছো। আর যারা বসে আছো পেইড ব্যাচের জন্য, তাদেরকে বলবো যে সত্যি তোমাদের জীবনে এমন সুযোগ কবে আসবে, কবে বুঝবে তোমরা, সেটা নিয়ে সন্দেহ থেকে যায়। আয়োজনটি শুরু করব। কমেন্টে নজর রাখছি, তোমরা অনেকে আমাকে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। অনেকে জিজ্ঞাসা, স্যার আপনি কেমন আছেন? শুক্রিয়া, আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। ওয়েল এই মুহূর্তে তোমাদের অন্যতম কাজ হচ্ছে, আমি এটি তোমাদেরকে আদেশ করছি, তোমরা আমার যারা ডেডিকেটেড স্টুডেন্ট, ওবিডেন্ট স্টুডেন্ট, ভিডিওটা, আজকের এই ক্লাসটা শেয়ার দিয়ে দাও এবং খুব কাছের বন্ধু সহপাঠীকে ক্লাসটি মেনশন করে দাও। ব্যাস, এটা কমপ্লিট করে ক্লাসে বসে যাও, কেমন? শিক্ষক ছাত্রকে আদেশ করবে, এটাই নিয়ম ছিল, কিন্তু সেখান থেকে আজকের যোজন যোজন দূর হয়েছে। শিক্ষক শিক্ষার্থীকে তুই বলে, অথবা শিক্ষার্থী আর শিক্ষক গলা ধরে বেড়ায়। মানে স্নেহের অথবা সম্মানের যে একটা আবরণ, সেটা নষ্ট হয়ে গেছে। আমি সেখান থেকে তোমাদেরকে সেই পুরনো আমলের কথা মনে রেখে এটাই ভাবছি যে তোমরা আমার অনুগত শিক্ষার্থী। আমি তাই তোমাদেরকে আদেশ করছি, ক্লাসটা শেয়ার দিয়ে দাও। ব্যাস এইটুকু, হ্যাঁ, কারণ অন্যের উপকার হবে। আমার কতটুকু উপকার হবে এটি বড় কথা নয়, অন্যের উপকার হবে। হ্যাঁ, এই ভাবনা থেকে ক্লাসটা শেয়ার করে দাও। শুরু করছি। রিডান্ডেন্সি ভেরি ভেরি ইম্পর্টেন্ট আলোচ্য বিষয়, এবং সাথে এটা বলে রাখি, খুবই ফানি এবং ছোট আলোচনার বিষয়। রিডান্ডেন্সিটা কি? একটি বাক্য, একটি বাক্যে একটি শব্দ বা শব্দাংশের পুনরাবৃত্তিকে রিডান্ডেন্সি বলা হয়। রিডান্ডেন্সি মানে হলো যে একটা কথা দুইবার বলা। হ্যাঁ, ইংরেজিতে বললে দ্য রিপিটেশন অফ এ ওয়ার্ড অর ফ্রেজ ইন আ সেন্টেন্স ইজ কল্ড রিডান্ডেন্সি। অর্থাৎ একটা সেন্টেন্সে যখনই কোনো ওয়ার্ড বা ফ্রেজের কি হয়, রিপিটেশন হয়, পুনরাবৃত্তি ঘটে, তখনই কিন্তু সেটা রিডান্ডেন্সি হয়ে যায়। রিডান্ডেন্সি সাধারণত কয়েকভাবে ঘটে, তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে তিনটা। পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে হচ্ছে এই তিনটা জায়গা থেকে। অনেক সময় অপ্রয়োজনীয় প্রেপোজিশন বসিয়ে ফেলা হয়, মানে শব্দটার সাথে প্রেপোজিশন বসে না কিন্তু বসিয়ে ফেললাম। ঠিক আছে? উদাহরণস্বরূপ ধরো এন্টার, নর্মালি এন্টারের সাথে স্বাভাবিক অর্থে প্রবেশ করার অর্থে কোনো টু বসে না, কিন্তু লাগানো হলো এন্টার ইনটু। এই যে ইন্টারের সঙ্গে আমি ইনটুটা বসিয়ে দিলাম, এটা অপ্রয়োজনীয় প্রেপোজিশন। অতিরিক্ত আমরা কোনো কোনো সব ভার বসিয়ে ফেলি। হ্যাঁ, যেমন ধরো বললাম হচ্ছে মানে ভার্বের সাথে অতিরিক্ত ভার যেটা লাগবে না তারপরে বসিয়ে ফেললাম। ধরো বললাম যে কাম ব্যাক, অথবা গো অ্যাহেড, এরকম যে কথাগুলো আমরা বলি অনেক সময়। সো এইরকম অতিরিক্ত বিষয়গুলো, ভার সংক্রান্ত যে ব্যাপারগুলো, সেগুলো আমরা অতিরিক্ত অ্যাডজেক্টিভের কিছু ব্যবহার আমরা অনেক সময় লক্ষ্য করে থাকি। সো এই জিনিসগুলোর ব্যবহার হবে না, সেটা আমরা একটু পরে দেখব। ঠিক আছে? অতিরিক্ত অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বসিয়ে আমরা অনেক সময় ভুল করে থাকি। আচ্ছা, এখন অপ্রয়োজনীয় প্রেপোজিশন কিভাবে বসে এবং সেটা রিডান্ডেন্সি হয়, সেগুলো আমরা একটু দেখব। আচ্ছা, এই যে ইন্টারিং ইনটু, নো, শুধু এন্টারিং হবে, অর্থাৎ ইন্টারের সাথে কোনো প্রেপোজিশন হবে না। ডিসকাস অ্যাবাউট হবে না, শুধু হবে ডিসকাস। মিট উইথ নয়, শুধু হবে মিট। সো অবশ্যই তোমাদের কাজ হচ্ছে
ক্লাসটি শেষ করে ভালো করে দেখে নেওয়া যে এই পাশের শব্দের সাথে মানে এই যে প্রেপোজিশনগুলো দেখছি এগুলো আসলে বসবে না, এইগুলো পরিবর্তে কি হবে, এইগুলো হবে। তবে এখানে একটা বিষয় হলো যে অ্যাওয়েট ফর, শুধু অ্যাওয়েট, কিন্তু অ্যাওয়েট না হয় যদি ওয়েট হয় তাহলে ওয়েটের সাথে আবার ফর হবে। হ্যাঁ, এইটা আবার একটু মনে রেখো। সো এটা আমি একটু রেড করে দিই, কাজে দেবে। এখানে দেখো রিজেম্বলের সঙ্গে টু বসে না, এটা কিন্তু রং। কিন্তু রিজেম্বলটা যদি কখনো রিজেম্বলেন্স হয়ে যায়, মানে নাউন হয়ে যায়, তাহলে কিন্তু তার সঙ্গে টু হবে। অর্থাৎ রিজেম্বল যদি কখনো ভার্ব অবস্থায় থাকে টু, এটা হচ্ছে রং, কিন্তু রিজেম্বলেন্স যদি কোথাও থাকে তার সঙ্গে টু হবে। গো টু অ্যাব্রোড, নো, শুধু হচ্ছে গো অ্যাব্রোড। আনসার টু, শুধু হবে আনসার টু। ইনভেস্টিগেট এগেনস্ট, শুধু ইনভেস্টিগেট। জয়েন ইন বা টু, সেটা হচ্ছে এইটা। এখন আসো কিভাবে আসবে, আমি ছোট্ট একটা টেস্ট দিই। ধরো এরকম বলা হচ্ছে যে উদাহরণস্বরূপ যে আই উইল মিট ডট ডট ইউ, অনেকভাবে কোয়েশ্চেন থাকবে, তার এটা হচ্ছে একটা প্রকার, আই উইল মিট ডট ডট ইউ। সো অপশানে বলছে অ্যাট, বিতে হচ্ছে উইথ, সিতে হচ্ছে ফর, ডিতে হচ্ছে নান। দ্রুত, আই উইল মিট ডট ডট ইউ, আমি তোমার সাথে দেখা করবো। এখানে সবচেয়ে গোলক ধাঁধাময় যে জিনিসটি সেটি হলো অনেকে বুঝতে পারে না মিটের সাথে একটা প্রেপোজিশন বসিয়ে দেয়। এবং লক্ষ্য করে দেখো, আমি যখন বাংলা বলছি যে আই উইল মিট উইথ ইউ, আমি তোমার সাথে দেখা করব, বাংলায় আমি বলছি সাথে, তাই অটোমেটিকলি আমার হয়তোবা মূল নজর মানে ফোকাস যাবে হয়তোবা উইথের দিকে। বাট নো, আই উইল মিট উইথ ইউ হতে পারে না, আই উইল মিট ইউ, আমি তোমার সাথে সাক্ষাৎ করবো, সো এখানে কোনো প্রেপোজিশন হবে না। এইরকম ভাবে আসবে। আচ্ছা, আরেকটু প্র্যাকটিসে যাই আমরা। দুটো এমসিকিউ দিলাম, তাহলে বুঝতে পারবে এগুলো বিগত বছরে আসা প্রশ্ন। ঝটপট করে রাইট আনসারটা দিয়ে দাও দ্রুত, তোমাদের সময় শুরু হয়েছে। এই যে রিজেম্বলেন্স, রিজেম্বল যদি হতো BLE, যদি হতো এইটা হতো, তুমি খেয়াল করো, তাহলে এটা ভার্ব, এটার সাথে কোনো প্রেপোজিশন হবে না। কিন্তু যদি নাউন হয় তাহলে তাহলে কি হবে, টু হবে। সো রিজেম্বলেন্স টু, দ্য টু ব্রাদার্স শো রিজেম্বলেন্স টু ইচ আদার, দুই ভাই দেখতে সদৃশ বা একে অপরের মতো মনে হচ্ছে। আচ্ছা, তিনি পদত্যাগ করেছেন, এর ইংরেজি কোনটা? দেখো এভাবেও আসতে পারে, ট্রান্সলেশন হিসেবেও আসতে পারে। তো নর্মালি রিজাইন মানে হচ্ছে পদত্যাগ করা। এখন রিজাইনের পরে কি অফ হবে, রিজাইনের পরে কি ফ্রম হবে, রিজাইন হবে নাকি কি হবে? সে তার পোস্ট থেকে ইস্তফা দিয়েছে, ইস্তফা নিয়েছে, এটা প্যাসিভ ভয়েস না, সে নিজেই ইস্তফা নিয়েছে সেখান থেকে অ্যাক্টিভলি, সো এটা অ্যাক্টিভ সেন্সে হবে, হি হ্যাজ রিজাইন্ড হিজ পোস্ট, সে তার পোস্ট থেকে রিজাইন নিয়েছে, বা বলবো যে ইস্তফা নিয়েছে, তিনি পদত্যাগ করেছেন, তিনি পোস্ট থেকে পদত্যাগ করেছেন। সো রিজাইনের সাথে কোনো প্রেপোজিশন হবে না। সো এইভাবেও কিন্তু কোয়েশ্চেন হয়, এবং এটাই হলো বিগত বছরে আসা প্রশ্ন। কি বুঝতে পেরেছ? রিডান্ডেন্সি হচ্ছে এই ধরনের ব্যাপারগুলো, গ্রামাটিক্যাল ফ্যাক্ট। দ্যাট মিনস রিডান্ডেন্সি হচ্ছে ইজ ওয়ান কাইন্ড অফ এরর, কমন মিস্টেকস ইন ইংলিশ। আচ্ছা, পরেরটা দেখি আমরা, অতিরিক্ত ভার্বের ব্যবহার, যেটা অতিরিক্ত ভার্ব মানে ডাবল নিয়ে আসা। যেমন গো মানে যাওয়া, আবার ফেস মানেও যাওয়া, কিন্তু এই দুইটা যাওয়ার মধ্যে পার্থক্য আছে। কোথাও যে কোনো কিছু নিয়ে আসা হলো ফেস, তার মানে একই সাথে আমি যাব এবং পানি নিয়ে আসবো, এখানে আলাদা করে ফেস ইউজ করলে সেখানে আর গো দেওয়া যাবে না, আর গো দিলে সেখানে ফেস দেওয়া যাবে না। কোথাও যে যদি কিছু সাথে করে নিয়ে আসি তাহলে ফেস। ওকে, সো গো টু দ্য ফেস, বুঝতে পারছো ফেস ওয়াটার হতে পারে, মানে এই পাশে এগুলো হচ্ছে রং। সো রিটার্ন ব্যাক, ওই যে কাম ব্যাক রিটার্ন ব্যাক এরকম বললাম, রিটার্ন শুধু হবে ইন্টার ইন্টু দ্য রুম না, এন্টার দ্য রুম। সো এই কোয়েশ্চেনটার আনসার একটু দিয়ে দাও তোমরা দেখি। সুন্দর, এই যে অনেকে ট্রাই করছো। আচ্ছা, সাথে এটাও বলি, এই পুরো আয়োজনের শুধু ইংরেজি নয়, ইংরেজি, বাংলা, সাধারণ জ্ঞান এবং গণিতে চারটা মিলে যদি একটা বই তৈরি হয় তোমাদের জন্য এই 2 মাসে চ্যালেঞ্জের, তাহলে কেমন হয় বলো তো? আচ্ছা, তোমরা কারা কারা বই চাচ্ছ যে স্যার যা যা দিয়েছেন A to Z, ইংরেজি যা যা রয়েছে বই আকারে চাই, ভোকাবুলারি সহ,
ওইদিকে গণিত, সাধারণ জ্ঞান এবং বাংলা সেটা সহ চাই। কারা কারা একটু জানাও আমাকে। প্রসঙ্গত বলি, যারা এই মুহূর্তে ইংরেজি ক্লাস করছো, শুধু আয়োজন ইংরেজি নয়, পরিপূর্ণ আয়োজন। একই সাথে ইংলিশ মজা জবে ক্লাস হচ্ছে, এবং ইংলিশ মজা জবে কিন্তু সাধারণ জ্ঞান, বাংলা এবং গণিতের ক্লাসগুলো প্লেলিস্টে সাজানো আছে। আর ইংরেজি ক্লাসগুলো তোমরা পাচ্ছ ইংলিশ মজা ইউটিউব চ্যানেলে। সুন্দর। ফেস সাম ওয়াটার ফর মি। ওকে, আমার জন্য কিছু পানি নিয়ে আসো। ফেস শব্দটি ইউজ করলে তার সঙ্গে আর গো চলবে না। এগুলো হচ্ছে রিডান্ডান্সি সমস্যা, অতিরিক্ত ভার ডাবল ডাবল ইউজ হয়েছে। রাইট আনসার ইজ ডি নং। ব্যাস, বাহ, বেশিরভাগই আনসার রাইট হচ্ছে দেখছি। এরপরে আসো দেখি, অতিরিক্ত অ্যাজেক্টিভ ব্যবহারে রিডান্ডান্সি। অ্যাজেক্টিভের সাথে অতিরিক্ত কিছু না ব্যবহার করলেও চলতো, কিন্তু ব্যবহার করা হয়েছে। ফ্যাক্ট শব্দের মধ্যেই সত্য, বাস্তব অর্থ আছে, তাই ট্রু ফ্যাক্ট বললে রিডান্ডান্সি হয়ে যাবে। এভাবে কিছু বিশেষ শব্দের সাথে অতিরিক্ত শব্দ বা অ্যাজেক্টিভ বসানো ভুল। আমরা কিন্তু হরহামেশা অনেক পরিমাণে রিডান্ডান্সি বলে থাকি, বা রিডান্ডান্সি প্রবলেম। যেমন আমরা বল খেলার সময় বলি যে ক্যাচ ধরো, হ্যাঁ, ক্যাচ ধরো। তো ক্যাচ মানে তো ধরো, আবার কেন ধরো ধরো। অথবা রিডিং পড়ো, রিডিং পড়ো, রিডিং মানেই তো মানে পড়া একটা অংশ, তো রিডিং পড়ো ব্যাপারটা। সো এইরকম কিন্তু অনেক কথাই বলি আমরা। এই পাশে এগুলো দেখবে যে কোন ভুলটা করি। ট্রু ফ্যাক্ট একসাথে হতে পারে না, শুধু ফ্যাক্ট। ইনোভেশন, নিউ ইনোভেশন মানেই তো নতুন, সুতরাং নিউ ইনোভেশন হবে না, শুধু ইনোভেশন। গিফট মানেই তো ফ্রি, যেটাই ফ্রি সেটাই তো হচ্ছে ফ্রি গিফট, সুতরাং গিফটের সঙ্গে ফ্রি বসবে না। কনক্লুশন মানেই তো ফাইনাল, শেষ, তার সঙ্গে ফাইনাল কনক্লুশন হতে পারে না। ঠিক আছে। হিস্ট্রি মানেই তো অতীত, তার সঙ্গে পাস্ট আবার কেন, শুধুমাত্র হিস্ট্রি। সো আনএক্সপেক্টেড সারপ্রাইজ, সারপ্রাইজ জিনিসটাই তো অপ্রত্যাশিত হঠাৎ করে, তাহলে আবার আনএক্সপেক্টেড কেন? সো দিজ আর রং। সো তুমি যখন ব্যবহার করবে এগুলো ইউজ করবে। চলো দেখে নিই কোন ধরনের ভুলটা হতে পারে, ঝটপট করে রাইট উত্তরটা দিয়ে দাও। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ওকে, সো ঝটপট করে একটু বলো দেখি, দিস ইজ আ ফ্যাক্ট, কি হবে? ফ্যাক্টের সাথে ট্রু হবে না। দিস ইজ আ ফ্যাক্ট, এখানে আর্টিকেল জনিত ভুল আছে, হ্যাঁ, দিসের সঙ্গে আর হয় না, এটা ভুল। সো দিস ইজ আ ফ্যাক্ট, এটা একটা বিষয়। সো দিস ইজ আ ফ্যাক্ট। ওকে, সো এখন আরেকটা জিনিস রয়েছে, অতিরিক্ত অ্যাডভার্ব ব্যবহারে রিডান্ডান্সি। অতিরিক্ত অ্যাডভার্বের কোনো কোনো সময় ব্যবহার হয় একই শব্দ, যেমন র্যান পারফেক্ট এগেন, যেমন পারফেক্ট এগেন, এই জায়গাগুলোতে ভুল, শুধু পারফেক্টলি। অ্যাসেন্ডেড আপ, শুধু অ্যাসেন্ডেড উপরে ওঠা, ডেসেন্ডেড নিচে নামা, ডিসেন্ডেড ডাউন হবে না। রাইজ আপ, শুধু রাইজ হবে। শাউট লাউডলি, শুধু শাউট হবে। শাউট মানে তো উচ্চ স্বরে চিৎকার করা, আবার লাউডলি কেন? তাহলে এটা রাইট উত্তর কি হবে? আফটার ইট ওয়াজ রিপেয়ার্ড দ্য কার, অর্থাৎ এইটা ঠিকঠাক করার পর, গাড়িটা ঠিকঠাক করার পর, দ্য কার র্যান পারফেক্টলি, র্যান পারফেক্টলি এগেন, মানে পুনরায় আবার শুরু করলো। দেখো, পারফেক্টলি মানে চলতে শুরু করা ঠিকঠাকভাবে, পাশাপাশি দুইটা অ্যাডভার্ব এভাবে বসে না, এই জাতীয় হচ্ছে ভুল। সো রাইট উত্তর হচ্ছে আফটার ইট ওয়াজ রিপেয়ার্ড দ্য কার র্যান পারফেক্টলি। হ্যাঁ, অ্যাডভার্বের ভুল। সুন্দর, দারুণ হচ্ছে। গুড পারফর্ম, গুড পারফরমেন্স, সুন্দর। এখন আরও কিছু টাইপ আছে, দুই একটা ব্যতিক্রম, যেগুলো আমরা একটু দেখে রাখতে পারি। সাম মোর টাইপস। অতিরিক্ত ডিগ্রি ওয়ার্ড ব্যবহারে রিডান্ডেন্সি, শব্দগুলো একটু মনে রাখবে। ডিগ্রি ওয়ার্ড অ্যাডজেক্টিভ রিলেটেড। প্রেফার মোস্ট, মোস্ট কখনো হবে না। প্রেফার মোর, প্রেফার বেটার, মোর বেটার, মোস্ট বেটার, এগুলো হবে না, সব রং। শুধু হবে প্রেফার, শুধু হবে বেস্ট, নট মোস্ট বেস্ট, এরকম হয় না। তাহলে নিচের কোন আনসারটিকে রাইট বলবে তুমি, বলো দেখি। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। হোয়াট ডু ইউ প্রেফার মোস্ট, অথবা হোয়াট ডু ইউ প্রেফার মোর, অথবা প্রেফার বেস্ট। নো, সো প্রেফারের সাথে আগে পরে কিচ্ছু বসবে না। দ্য রাইট আনসার ইজ হোয়াট ডু ইউ প্রেফার। তুমি অধিকতর কি পছন্দ করো? প্রেফার মানে অধিকতর,
আর তুলনার জন্য কোনো মোর বা মোস্ট ইউজ করার দরকার নেই। আহা, অনেকে তো ভুল করছো, প্রেফার মোস্ট শুনতে কিন্তু এটাই ভালো লাগে, কিন্তু আসলে কারেক্ট হচ্ছে এইটা। ওকে, সো এরপরে আরেকটা ক্যাটাগরি দেখো তোমরা, অতিরিক্ত পুনরাবৃত্তি শব্দের রিডান্ডান্সি। মানে একই ধরনের শব্দ আরেকটা ব্যবহার করো। রিপিট মানেই তো পুনরায়, আবার এগেইন কেন, তাই না? রিপিট ইট এগেন, রিপিট এগেইন অ্যান্ড এগেন, রিপিট ইট ওয়ান্স এগেন, সব মানেই হলো পুনরায়। সো রিপিটের সাথে আর কিচ্ছু হবে না, জাস্ট রিপিট। চুজ দ্য কারেক্ট আনসার। সঠিক আনসারটা কি হবে? চুজ দ্য কারেক্ট আনসার, দ্রুত বলো। রিপিট ইট এগেইন নাকি রিপিট ইট? আরে বাবা, রিপিট মানেই তো পুনরায় বলা, আমি আবার কেন এগেন নেব? এগুলো হচ্ছে বাড়াবাড়ি, এইগুলো হচ্ছে বাড়াবাড়ি, একই ধরনের শব্দ। সো অতিরিক্ত পুনরাবৃত্তিমূলক শব্দ এগুলো। সো রাইট উত্তর হচ্ছে বি নাম্বার, রিপিট ইট। খুবই ফানি টপিক। আমি ফার্স্টে তোমাদের বলেছিলাম যে একটু যদি ক্লাসে মনোযোগ থাকে, খুবই অল্প সময়ের ভিতর বুঝে নেবে যে আসলে কি বলা হচ্ছে। ওয়েল, এরপর আরেকটি ব্যাপার, সেটা হচ্ছে অতিরিক্ত ইন্টেন্সিফায়ার ব্যবহারে রিডান্ডান্সি। ইন্টেন্সিফায়ার মানে মাত্রা বাড়িয়ে দেওয়া, একই কথা আরেকটু বেশি করে জাঁকজমকপূর্ণভাবে বলা। যেমন, আচ্ছা মনোফলি নিয়ে বলি। মনোফলি হচ্ছে কি? একচেটিয়া, একক। সো একচেটিয়া মানেই তো পরিপূর্ণরূপে, বাজারে তার একচেটিয়া রাজত্ব বিরাজমান। একচেটিয়া মানে কি? পুরোটা। এখন এন্টায়ার মানেও পুরো, টোটাল মানেও পুরো, ওয়াইড মানেও বিস্তৃত, কমপ্লিটলি মানেও পুরো, মানে পুরোপুরি। সো এগুলো যায় না। সো মনোফলি মানে মনোফলি, এর আগে পরে কিছু লাগানো দরকার নেই। পারফেক্ট মানে পারফেক্ট, আগে পরে কিছু লাগাতে হবে না। এসেনশিয়াল মানে এসেনশিয়াল, এর আগে আবার অ্যাবসলিউটলি, কমপ্লিটলি এগুলো লাগানো যাবে না। সো এক্সাম্পলটা একটু ট্রাই করো। হি হ্যাজ দ্য এন্টায়ার মনোপলি অফ দ্য ট্রেড। বিজনেসে তার, কি বলবো, ধারণা একেবারে একচেটিয়া, ব্যবসায় একচেটিয়া তার রাজত্ব। সো এন্টার মনোপলি ভুল, টোটাল মনোপলি ভুল, ওয়াইড মনোপলি ভুল। সো রাইট উত্তর, হি হ্যাজ আ মনোপলি অফ দ্য ট্রেড। বিজনেসে তার রয়েছে একচেটিয়া ভাব, জাস্ট মনোপলি, এর আগে পরে কিছু লাগানো যাবে না। অনেকে প্রশ্ন আসতে পারে, স্যার কি করে বুঝবো কোন শব্দগুলোর আগে পরে কিছু বসানো যাবে না? আমি তাদের জন্য বলবো ব্যাপারটা খুবই সহজ। আজকে শীটে যা দেখিয়েছি এর বাইরে কিছুই আসবে না। আর লাস্ট হচ্ছে কিছু বিশেষ রিডান্ডান্সি, ইডিওমেটিক এক্সপ্রেশন, এগুলো বেসিকলি ইডিয়ম ফ্রেজ মুখস্থ রাখতে হয়। যেমন ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মানে হচ্ছে তল্পি তল্পা সহ, তল্পি তল্পা সহ বা সাথে, ওর সাথেই সহ বা সাথে আছে, তো আলাদা করে আর উইথ দিতে হবে না। প্রাণপণ সহকারে, এই প্রাণপণ সহকারে মানেই ওর ভিতর উইথ আছে, আলাদা করে উইথ দিতে হবে না, শুধু হচ্ছে এইটা। স্পেশালি এই দুইটা ইডিওমেটিক এক্সপ্রেশনের সাথে প্রিপোজিশন উইথ যুক্ত করে রিডান্ডেন্সি প্রবলেম ক্রিয়েট করা হয়। সো রাইট আনসার কি হবে? গেস করো। হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স? হি লিভস দ্য প্লেস ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। সে তল্পিতল্পা সহকারে যা ছিল ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে সেই স্থানটা ত্যাগ করলো। আর পরেরটা দেখো, ফর ব্যাগ অ্যান্ড ব্যাগেজ ভুল, উইথ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ ভুল, ফর ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, প্রত্যেকটাতে প্রেপোজিশন যুক্ত করে এই ব্যাগ অ্যান্ড ব্যাগেজকে, ইডিয়মটাকে কলুষিত করা হয়েছে। সো এত কিছু হবে না। হি লিভস দ্য প্লেস ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, সে তল্পিতল্পা সহকারে স্থানটি ত্যাগ করলো। দ্যাটস অল। মাশাআল্লাহ, সুন্দর। এখন পর্যন্ত যতগুলো কোয়েশ্চেন সলভ করলাম বা যতগুলো রুলস দেখালাম, এই রুলসগুলো যদি বোঝো, বিশ্বাস করো বিগত বছরে আসা প্রশ্ন তুমি যেটাতেই হাত দেবে সেটাই মনে হবে, ও আচ্ছা এটাই তো করলাম। তার মানে সবগুলো প্রশ্নই কোথাও না কোথাও আসা, হুম, কোথাও না কোথাও আসা। সো আমি ক্লাসটি শেষ করে তোমাদেরকে স্লাইডটা দিয়ে দেবো ইনশাল্লাহ। এই কয়েকটা প্রশ্ন, এর বেশি কিছু নয়। সাথে একটা গুড নিউজ হচ্ছে, আজকের ক্লাসটা কিন্তু মোটামুটি এই পর্যন্তই। আমি তোমাদের বলেছিলাম না, খুবই ছোট আলোচনা, ক্লাসে মনোযোগ রাখো, দ্রুত শেষ হয়ে যাবে। তোমরা অনেকে ভয় করো চাকরি পরীক্ষার ইংরেজি অনেক কঠিন, এটা পারবো কিনা। এইভাবে 24টা ক্লাসের টার্গেট নিয়েছি। 24টা ক্লাস যদি একটু হজম করতে পারো, ব্যাস চাকুরি প্রস্তুতির ইংরেজি কিন্তু শেষ হয়ে যায়। এরপরে বাকি যেটা থাকে সেটা হচ্ছে প্র্যাকটিস। বিগত বছরের প্রশ্নগুলো প্র্যাকটিস করলেই পূর্ণতা। সো আমার ক্লাস 70%, বিগত বছরের কোয়েশ্চেন্স 30-40%, এর সমন্বয় তোমার
পূর্ণাঙ্গ চাকরি প্রস্তুতি। প্রিয় চাকরি প্রত্যাশী আমার কলিজার টুকরা শিক্ষার্থীদের বলছি, ডেফিনেটলি তোমাদের লক্ষ্য হবে 6 মাসের জার্নি। 6 মাস থেকে 12 মাস, 1 বছরের ভেতরে তোমরা তোমাদের প্রস্তুতিকে দারুণভাবে শানিত করবে। আর এর ভেতরে যত কথা আছে মানুষের, যত ত্যাগ আছে, সব তুমি মেনে নাও, স্বীকার করে নাও। মানুষের কথাগুলোকে হজম করো, রুমবন্দি হয়ে যাও, পড়াশোনায় মশগুল থাকো। প্রতিদিন কমপক্ষে 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করো, এভাবে 6 মাস। ইনশাআল্লাহ মহান আল্লাহ একটা রিজিকের ব্যবস্থা করে দেবেন। তাহলে শেষ করি আজকের আয়োজনটি। আর মাত্র 4টা ক্লাস রয়েছে, 4টা ক্লাসের পরে আয়োজনটা শেষ হবে। আমার এমন অনেক শিক্ষার্থী আছো যারা শুরু থেকে ক্লাসগুলো করছো, তোমাদের জন্য দোয়া থাকবে, সাথে আমাদের জন্য দোয়া করবে, আমরা আমাদের আয়োজনগুলো যেন তোমাদের কল্যাণার্থে চালিয়ে যেতে পারি। তোমরা সবাই অনেক ভালো থেকো, যে ভালো শেষ নেই, সুখে থেকো যে সুখের সীমানা নেই, এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।